সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে। আজকে আমরা এসএসসি 2024 সিলেট বোর্ড এর যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে x = √6 y = √3 হলে x - y হোল স্কয়ার প্লাস 2xy এর মান বের করো। এখন এটা a - b হোল স্কয়ারের সূত্রে ফেলা যায়। তো এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে হবে x² - 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আর পাশে থাকবে হচ্ছে 2xy। এইটার সাথে এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার। এখন x এর মান হচ্ছে √6 তার স্কোয়ার আর y এর মান হচ্ছে √3 তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 6 প্লাস এখানে হচ্ছে 3 = হচ্ছে 9। এ হচ্ছে 1 এর ঘ। 2 নং প্রশ্ন, ফাংশন অফ x = x⁴ - 7x³ - 5 হলে ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। যেখানে আমরা x এর পরিবর্তে -1 বসাবো, তো এইখানে যদি আমরা -1 বসাই তাহলে -1 তার পাওয়ার হচ্ছে 4, 7 × -1 তার পাওয়ার কিউব -5। তাহলে এটার পাওয়ার যেহেতু জোড় সংখ্যা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা পাওয়ার হচ্ছে বেজোড়, মাইনাস থেকে যাবে মাইনাস আর বাইরের মাইনাস হচ্ছে প্লাস আর -5। তাহলে 7 আর 1 এ হচ্ছে 8, 8 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 3। 2 এর ক। 3 নং প্রশ্ন, a + b = √3 a - b = 1 হলে 4ab এর মান কত? তো 4ab সূত্র আমরা জানি যে সেটা হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার। তাহলে এটার মান হচ্ছে √3 আর এটার মান হচ্ছে 1। তাহলে √3 স্কয়ার করলে 3, 3 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 2। তাহলে 3 এর গ। 4 নম্বর প্রশ্ন, কিউর মান হচ্ছে 1 আর a, তাহলে এটার পাওয়ার সেট বের করতে হবে। তো পাওয়ার সেট হবে এটার দিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায়। যেমন এখানে 2টি উপাদান, তো আমাদের উপসেট হচ্ছে প্রথমে 2টি উপাদান নিলে 1 এবং a, যদি একটি করে উপাদান নিই শুধু 1 শুধু a, আর যদি কোনো উপাদান না নিই তাহলে হচ্ছে ফাঁকা। এই সবগুলো উপসেট দ্বারা গঠিত সেটই হচ্ছে কিউ এর পাওয়ার সেট। তাহলে উত্তর হচ্ছে 4 এর ঘ। 5 নং প্রশ্ন, এটার মান যদি 16 হয় তাহলে x এর মানটা বের করতে হবে। 5 নং প্রশ্ন, এখানে 64 / 64 পাওয়ার x = 16 হলে এখানে x এর মানটা কত? তো এটার পাওয়ার হচ্ছে মনে মনে 1। তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি, যেহেতু উপরের নিচে ভিত্তি একই রয়েছে, তো ভিত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 64 তার পাওয়ার হবে 1 - x = 64। তো এক্ষেত্রে আমরা এটার পাওয়ারটাকে যদি 2 এর মাধ্যমে নিয়ে আসি তাহলে 64-র মধ্যে 2 আছে কয়বার সেটা আমরা প্রথমে বের করব। 2 দিয়ে ভাগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এরকম 2 আছে হলো 6টা, তাহলে 2⁻6 পাওয়ার হচ্ছে 1 - x। এবং 16কে যদি আমরা ভাঙাই তাহলে এইটুকু ধরলে 2 হচ্ছে 4 বার, তাহলে 2⁻4। তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে উপরে 6 - 6x আর 2⁻4। যেহেতু উভয় পক্ষে ভিত্তি হচ্ছে 2, তো ভিত্তি সমান থাকলে পাওয়ার সমান, তাহলে 6 - 6x = হচ্ছে 4। তাহলে 4টাকে যদি পাশে নিয়ে আসি মাইনাস হবে, আর এটা ওই পাশে গেলে প্লাস। তাহলে বিয়োগ করলে হচ্ছে 2 = 6x। যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 2/6 = x। সুতরাং x = কাটাকাটি করলে উপরে 1 নিচে হচ্ছে 3, 1/3। তাহলে 5 এর খ। 6 নং প্রশ্ন, যেটার মান বের করতে হবে। তো এটার মান বের করার জন্য আমরা এই অংশটাকে আলাদা করে নিব। তাহলে এর পরের লাইনে হচ্ছে যে 5 × 3, এটাকে আমরা 3-র মাধ্যমে আলাদা করব। এজন্য আমাদের প্লাসটা এখানে গুণ হয়ে যাবে। 14 × 3 তার পাওয়ার x, নিচে হচ্ছে 3x। তো উপর থেকে আমরা 3 পাওয়ার x এটাকে কমন নেব।
তাহলে এখানে থাকবে হচ্ছে 5 গুণন এখানে থাকবে 3 এর পাওয়ার 1 মানে এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 14 আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার x। এটা কাটা যাবে, তাহলে 3 5 15, 15 থেকে 14 বাদ দিলে হচ্ছে 1, তো 6 এর খ। নিচের কোনটি অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে p/q এই আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তো এই আকারে প্রকাশ করা যাবে না, সেটা আমরা বের করব। তো এটা হচ্ছে পৌনঃপুনিকের সংখ্যা, এগুলাকে p/q আকারে প্রকাশ করা যায়। এটা সাধারণ দশমিক সংখ্যা, এটাকে পৌনঃপুনিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো √8। তো এটার যদি আমরা করি ক্যালকুলেটরের মান বের করি, তাহলে সেটা দশমিকের পরে অনেক ঘর হবে এবং তাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। আর ঘয়ের এটার মান হচ্ছে 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে 7 হচ্ছে গ। উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 8 নং প্রশ্ন বলছে যে pn, এখানে যে এই চাপটি রয়েছে এই চাপটির দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে একটা বৃত্ত কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি সমান 2πr। তো বৃত্তচাপের দৈর্ঘ্যের একটা সূত্র রয়েছে, তাহলে চাপের দৈর্ঘ্য তার সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু 2πr। তাহলে এখানে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 360 ডিগ্রি গুণন 2 ইন্টু 3.1416। আর এখানে আর mn হচ্ছে বৃত্তের ব্যাস, এই ব্যাসের মান হচ্ছে 6, তো ব্যাসার্ধ হচ্ছে 3 অর্ধেক। এটা দ্বারা ভাগ করলে হচ্ছে 6 বার যায়, তাহলে এটা হচ্ছে 6, 3 আর 2 এটা গুণ করলে 6 হয়, তাহলে নিচের 6 কাটা যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে যে পায়ের মান আছে সেটা, অর্থাৎ 3.1416। তো এটি ক এর সাথে মিল, তো উত্তর হচ্ছে 8 এর ক। তো 9 নং প্রশ্ন হচ্ছে বৃত্তকলা PON এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 ডিগ্রি। আর যেহেতু ক্ষেত্রফল মানে বৃত্তের একটা অংশ, তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 360 ডিগ্রি গুণন 3.1416। আর এখানে আর একটু আগে বলা হয়েছে যে আর হচ্ছে এটার অর্ধেক, তার মানে হচ্ছে 3, তাহলে 3²। এটা কাটলে হচ্ছে 6 থাকবে, তো এটা হচ্ছে 9, মানে এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে একটা 3 থাকবে, এখানে হচ্ছে 2। তাহলে উপরে 3 দিয়ে গুণ করে যখন 2 দিয়ে ভাগ করব তখন ভাগফলের মান হচ্ছে 4.71। 10 নং প্রশ্ন 1/sin θ ইন্টু √cos² θ মাইনাস cot² θ ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি cos² θ মাইনাস cot² θ এটার মান হচ্ছে 1। তাহলে এই সম্পূর্ণটার মান যদি 1 হয় তাহলে 1 এর রুট করলে হচ্ছে 1ই থাকবে, তাহলে 1/sin হচ্ছে cosec θ। তাহলে 10 এর গ। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার যে নিয়ম, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদেরকে সমস্ত রকমের বিন্দু বাদ দিয়ে লিখতে হবে। তো দশমিকের বিন্দু বা পূর্ণপূনিকের বিন্দু বাদ দিলে সেটা হয় হচ্ছে 53, তারপরে বিয়োগ করতে হবে পূর্ণপূনিকবিহীন অঙ্ক। পূর্ণপূনিকের ঘর হচ্ছে 3, তো এটাকে যদি আমরা বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 0 আর 5, তাহলে এখানে 5 বিয়োগ হবে। এখন হচ্ছে পূর্ণপূনিকের ঘর যতগুলো থাকবে ততগুলো 9 দিয়ে ভাগ করতে হবে। আর পূর্ণপূনিক ছাড়া যে ঘরগুলো রয়েছে সেটাকে বলা হয় অনাবৃত। সে অনাবৃত যতগুলো ঘর ততগুলো 9 এর পরে 0 লিখতে হবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 48, নিচে হচ্ছে 90। তো এটা তো এখনও মিলে নাই, তো আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি উপরে তাহলে হচ্ছে 24, নিচে হচ্ছে
45। তাহলে অ্যান্সার হচ্ছে 11 ঘ। 12 এখানে x স্কোয়ার ইকুয়াল টু 3x এর সমাধান সেট কত? তো সমাধান হচ্ছে x এর যে মান সেটা বের করতে হবে আর এটাকে সেট আকারে লিখতে হবে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 3x, তো এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, x কমন নিলাম, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয় x এর মানটা 0 হবে, না হয় x মাইনাস 3 এটার মানটা 0 হবে। তো এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 3। তাহলে সমাধান সেট হচ্ছে 0 আর 3। তাহলে 12 এর ঘ। 13 একটি সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, ভূমির ব্যাস হচ্ছে 4। তো ভূমির ব্যাস থেকে এখানে ভূমির যে ব্যাসার্ধ সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তো ভূমির ব্যাসার্ধ এটা কার দিয়ে প্রকাশ করে? তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এত সেমি। তাহলে আর উচ্চতা এটা হচ্ছে h। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল, তো সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই r ইন্টু h। তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 গুণন এখানে আর এর মান হচ্ছে 2 আর h এর মান হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 2 2 দুগুণে 4 আর 4 4 16। তাহলে 16 গুণন 3.1416, তাহলে এটার মান হচ্ছে 50.26, বা এখানে টোটাল যে মান হয় 50.2656। তো 2 ঘর রাখলে এটা ঠিক আছে, তার মানে এটা এক ওকে। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r ইন্টু r প্লাস h। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু r এর মান হচ্ছে 2, এখানে 2 প্লাস 4। তাহলে 2 প্লাস 4 মানে হচ্ছে 6। 6 এর সাথে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, আর 12 দিয়ে 2 গুণ করলে 12 দুগুণে 24। তাহলে আমাদের যেটা করতে হবে 24 ইন্টু 3.1416, তাহলে টোটাল হয় হচ্ছে 75.3984। তো সেই হিসাবে এটাও সত্য। এখন আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো 3.1416, আর এর মান হচ্ছে 2 স্কোয়ার, আর এইচ এর মান হচ্ছে 4। তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, 4 4 16। তো এখানে 16 দিয়ে 3.1416 গুণ করলে সেই যে এই মানটি হবে। তাহলে এটা কিন্তু মিলে নেই, তাহলে এটা কাটা। উত্তর হচ্ছে 1 আর 2, 23 ক। 14 এখানে সমীকরণকে তুলনা করতে হবে এবং সি এর মান বের করতে হবে। সি হচ্ছে যে এই ধ্রুব সংখ্যা, এখানে ধ্রুব সংখ্যা যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে -8। 14 ক। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ দিয়ে ধরা হয়, এ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এর মধ্যমার দৈর্ঘ্যটি বের করতে হবে। তাহলে মধ্যমার যে দৈর্ঘ্য, মধ্যমার দৈর্ঘ্য যে সূত্র সেটা হচ্ছে √3/2 ইন্টু এ। এটা হচ্ছে মধ্যমার দৈর্ঘ্যের যে সূত্র সেটা। এখন আমরা মান বসাই দেব। √3/2 ইন্টু এর মান হচ্ছে 10। তাহলে এটা কাটাকাটি করলে 5 ইন্টু √3, তাহলে হচ্ছে 5√3 ক। একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্তের প্রয়োজন হয়? একটি রম্বস অঙ্কন করতে গেলে ন্যূনতম 2টি উপাত্তের প্রয়োজন হবে। এর কারণ হচ্ছে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, তার মানে একটা বাহু থাকলে রম্বস আঁকা যায়, আর একটি হচ্ছে কোণ। তাহলে এই হচ্ছে 2টি উপাত্ত। 17 একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন কোণের মান, তো এই হচ্ছে বর্গ যার প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। তো আমরা এটাকে যদি একটুখানি ঘুরাই, উপরের এই অংশকে যদি ঘুরিয়ে এখানে নিয়ে আসি তাহলে দেখতে একই রকম হবে। তাহলে ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ যে কোণে ঘোরানো হলে এটা দেখতে ঠিক আগের মতো বা পূর্বের মতোই দেখায়, সেটাই হচ্ছে তার ঘূর্ণন কোণ। প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ 4টি বাহু সমান।
আর ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হচ্ছে 6। এখানে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা এটা হবে 4। তাহলে উত্তর হচ্ছে ক 1 ও 2। 18 অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? তো আমরা জানি মিনারের দৈর্ঘ্য হচ্ছে এই লম্ব আর ছায়া হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি সমান হয়, থিটার মান যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে এখন উন্নতি কোণ যত ডিগ্রি হবে অবনতি কোণের মানও ততই হবে। অর্থাৎ অবনতি হিসাব করতে হয় উপর থেকে নিচে আর উন্নতি হয় নিচ থেকে উপরে। তো এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, এটাকে বলা হয় একান্তর কোণ। তো ছায়ার দৈর্ঘ্য আর মিনারের দৈর্ঘ্য 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সমান। 18 এর গ। 19 একটি গাছের উচ্চতা দেওয়া আছে এত, গাছের গোড়া থেকে 6 সেন্টিমিটার দূরে উন্নতি কোণের মান কত? তো গাছ হলো এটা গাছ যার মান হচ্ছে 2√3। এখন গোড়া এটা হচ্ছে গাছের গোড়া, এখান থেকে 6 সেন্টিমিটার দূরে, অর্থাৎ আমি এখানে গেলাম, তাহলে এটার উন্নতি কোণের মানটা কত? তাহলে এটা হলো 6। তো উন্নতি কোণ হচ্ছে থিটা। তাহলে লম্ব আর ভূমি আছে, এটাকে আমরা টেন দিয়ে করব, যে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এটা কাটলে হচ্ছে 3। তাহলে উপরে √3 নিচে হলো 3, তাহলে √3/3। এখন নিচের √3টাকে যদি আমি √ দিই তাহলে এটাকে আমি হোল স্কোয়ার করতে পারবো। তাহলে এটা দিয়ে কাটলে নিচে একটা √3 থাকে, তাহলে টেন থিটার মান হচ্ছে 1/√3। আর আমরা জানি যে টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, অর্থাৎ এটার বদলে টেন 30 লেখা যায়। তাহলে টেন বাদ দিলে থিটার মান হচ্ছে 30। 19 এর খ। 20 এখানে sin 90 - 3 থিটা = 1/√2 হলে থিটা কোণের মান কত? তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে sin 45 ডিগ্রি। তাহলে এখানে যদি সাইনটাকে বাদ দিই তাহলে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা = হচ্ছে 45। তো এখানে যদি আমরা 45কে বাদ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, আর 3 থিটা এদিকে গেলে হচ্ছে প্লাস হয়ে যাবে। তো বিয়োগ করলে হচ্ছে 45 = 3 থিটা। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 ডিগ্রি = হচ্ছে থিটা। তো থিটা = হচ্ছে 15 ডিগ্রি। 21 এখানে ধারাটির সপ্তম পদের মান বের করতে হবে। এটা একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ হচ্ছে এর মান হচ্ছে 1/√3, আর এখানে আর এর মান হচ্ছে যে কোনো পদ, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে √3/1, এটা যদি কাটি তাহলে নিচে √3 থাকে, তাহলে 1/√3 হচ্ছে আর এর মান। তাহলে আমরা জানি n-তম পদের মান a r পাওয়ার n-1, তাহলে সপ্তম পদ হলে n এর মান হবে 7, তাহলে 7 - 1, তাহলে a r পাওয়ার 6। তাহলে এর মান হচ্ছে 1/√3 আর এটা হচ্ছে 6, তাহলে 1/√3 আর এটা পাওয়ার যদি 6 দেই তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/√3 স্কোয়ার, আর বাইরে হচ্ছে কিউব, কারণ 3 দুগুণে 6, পাওয়ারে পরে গুণ হয়, স্কোয়ার রুট উঠাতে খরচ হবে, আর 3-এর কিউব হচ্ছে 27, তাহলে 1/27, তাহলে 1 নিচে হচ্ছে 27√3। তো আমাদের এখানে কোনো সঠিক উত্তর নাই, এটা হচ্ছে একটু ভুল আছে, এটা 1 আকারে হইলে এটা সঠিক উত্তর হইতো। যদি অপশন না থাকে তখন এটা দেওয়াটাই ভালো। তো এখানে 22 নাম্বার যে ধারাটি দেওয়া আছে সাধারণ অন্তর বের করতে হবে। অন্তর হচ্ছে যে কোনো সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ। তো 7 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে হচ্ছে -4, তাহলে সাধারণ অন্তর ঠিক আছে। এখন নবম পদের মানটা কত? তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 11 আর ডির মান হচ্ছে -4, তাহলে n-তম পদের মান a + n-1 * d। তাহলে এখানে a নবম পদের বেলা n এর মান হচ্ছে 9, 9 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 8 d, তাহলে হচ্ছে 11 + 8 × -4। তাহলে এটাতে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে -21 এটা হয়। তাহলে নবম পদের মান এটা বের হয় নাই। তাহলে উত্তর এটা অবশ্যই যে অপশনগুলো দেওয়া আছে সেই হিসেবে এই উত্তরটা সঠিক। আমরা যাচাই করলাম না, শুধু অপশন দেখে এটা বুঝতে পারলাম যে যেহেতু 2 নং হবে না, সেজন্য উত্তর হচ্ছে 1 এবং 3। তো 1 ও 3 আছে খ, তাহলে 22 এর খ।
23 নাম্বার এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এটা সমীকরণ থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে x এর যে সহগ আছে, এই x এর সহগের অনুপাত, এখানে x এর সহগ হচ্ছে 3 আর এখানে x এর সহগ হচ্ছে 6, তাহলে অনুপাত হচ্ছে 1/2। তো y এর যে সহগ সেটা হচ্ছে উপরে হচ্ছে -1 আর এটা হচ্ছে 2, তাহলে এখানে 1/2 নট ইকুয়াল টু -1/2, অর্থাৎ x এর সহগ এবং y এর সহগের অনুপাত সমান নয়। তো সেক্ষেত্রে এটাকে নির্ভরশীল হবে যদি সমান চিহ্ন থাকে, যেহেতু এটা সমান নয় তাই এটা হচ্ছে অনির্ভরশীল, এটা মান আছে আর এটার একটি মাত্র সমাধান আছে, উত্তর হচ্ছে সবগুলো। অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশন যেটা হচ্ছে যদি x এবং y সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সমঞ্জস এবং সমাধান আছে একটি এবং অনির্ভরশীল। 24 দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2, এদের লসাগু যদি 42 হয় তাহলে সংখ্যা দুটির গসাগু কত? এটা শর্টকাট নিয়মে করা যায়। শর্টকাট নিয়ম হচ্ছে উপরে থাকবে হচ্ছে লসাগু আর নিচে হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল। তাহলে লসাগু হচ্ছে 42 আর অনুপাত হচ্ছে 3 গুণন 2, তো 3 দুগুণে 6, তো 42কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, তাহলে গসাগুর মান হচ্ছে 7। আর যদি আমরা ম্যানুয়ালি ভেঙে করতে চাই তাহলে আমরা যেহেতু সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:2, তো প্রথম সংখ্যাটি হচ্ছে 3x আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2x। এখন 3 আর 2x এই দুইটার যে লসাগু সেটা লসাগু হচ্ছে 3 ইন্টু x ইন্টু 2, এটা হচ্ছে লসাগু। মানে প্রত্যেকটা থেকে আমরা এই গুণনীয়কগুলো নিয়ে আমরা লসাগু পাই 6x। এই 6x এর মান হচ্ছে 42, তাহলে x এর মান হচ্ছে 42 ডিভাইডেড বাই 6, অর্থাৎ x এর মান হচ্ছে 7। তাহলে গসাগু হচ্ছে এই দুইটার গসাগু, শুধু মিল আছে x, তাই গসাগু হচ্ছে x আর x মানে হচ্ছে 7। 25 এখানে x + y = √8 এবং x - y = √5 হলে xy এর মান বের করতে হবে। তো xy এর যে মান সেটার হচ্ছে সূত্র x + y/2 তার হোল স্কয়ার মাইনাস x - y/2 তার হোল স্কয়ার, অর্থাৎ ab এর সূত্র দিয়ে করা লাগবে। এখানে হচ্ছে √8 ভাগ 2 তার হোল স্কয়ার √5/2 তার হোল স্কয়ার। তাহলে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 2 এর বর্গ 4, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4, তাহলে 8 - 5 আর লসাগু হচ্ছে 4 মানে হচ্ছে 3, নিচে হচ্ছে 4, তাহলে x এর মান হচ্ছে 3/4, এটা সত্য। তারপরে হচ্ছে এইটা এখানে যে কাজটি করা যায় সেটা হচ্ছে এটা হচ্ছে 2 ইন্টু x² প্লাস y², এই সূত্র হচ্ছে x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে √8 হোল স্কয়ার প্লাস √5 তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে 8 + 5 = 13। তাহলে এই পাশে তো 2 রাখতে বলে নাই, সেজন্য 2 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে তখন পাওয়া যাবে 13/2। আর এটা পাওয়ার জন্য আমরা এইটা এবং এটাকে গুণ করব, তাহলে গুণ করলে এটা সূত্র হচ্ছে x + y ইন্টু x - y, তাহলে √8 আর √5 গুণ করলে হয় হচ্ছে √14, তার মানে এটা হচ্ছে 40, এটা সঠিক আছে, উত্তর হচ্ছে ঘ। 26 একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে যেহেতু এই 3টি বাহু দ্বারা গঠিত যে ত্রিভুজ, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রকে মেনে চলে। পিথাগোরাসের সূত্র যদি সমর্থন করে থাকে তাহলে এই 3টি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র থাকে অতিভুজের উপর, অর্থাৎ 5 সেন্টিমিটার এটা অতিভুজ এর উপরে থাকবে। আর এটা যে পিথাগোরাস মানে সেটা হচ্ছে ছোট দুই বাহুর বর্গের সমষ্টি 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, এটা হচ্ছে বড় যে বাহু আছে তার বর্গের সমষ্টির সমান। 27 এখানে √5/80 কোন ধরনের সংখ্যা? তো এটা দিয়ে যদি এটা কাটাকাটি করি, উপরে 1 নিচে 16, তো 1কে রুট করলে হচ্ছে 1ই থাকে আর 16কে রুট করলে হচ্ছে 4, তাহলে 1/4 এটা স্বাভাবিক সংখ্যা না,
অমূলদ সংখ্যা না, কিন্তু এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ একে p/q মানে এই আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। 28 একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুটি 4 আর 16, এটা মধ্য সমানুপাত কত? আমাদের যে মধ্য সমানুপাতের সূত্র হচ্ছে এই মধ্য আমরা সংক্ষেপে লিখলাম, মধ্যটার বর্গ হচ্ছে যে প্রান্তীয় রাশি মানে প্রথম রাশি, আর হলো তৃতীয় রাশি। তাহলে এটা হচ্ছে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, তাহলে প্রথম গুণন তৃতীয়। অর্থাৎ এখানে ক্রমিক সমানুপাতের জন্য আমাদের তিনটি রাশি লাগবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশি। এখানে প্রথম রাশি অনুপাত হচ্ছে মধ্য সমান হচ্ছে মধ্য রাশি মানে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। এই মধ্য রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশি, তো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, এটা যদি হয় তাহলে বলা হবে ক্রমিক সমানুপাত। তাহলে আর গুণটুন করলে এটা হবে মধ্য রাশির বর্গ বা দ্বিতীয় রাশির বর্গ হচ্ছে প্রথম ও তৃতীয় রাশির গুণফলের সমান। তাহলে প্রথম রাশি হচ্ছে 4 গুণন 16, এটা হচ্ছে 64। তো এটা যদি আমরা বর্গ করি, বর্গমূল আর কি, তাহলে মধ্য রাশি হচ্ছে √64 = 8। তাহলে 28 খ। নিচের উদ্দীপকটি পড়ো, 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। এখানে মধ্যক শ্রেণী বের করতে হবে। তো মধ্যক শ্রেণী বের করার জন্য এই যে গণসংখ্যা আছে এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো এটা হচ্ছে 4, তো 4 এর সাথে 18 যোগ করলে 18 যোগ করলে হবে 22, 22 আর 22 যোগ করলে হবে 44, 44 আর 18 যোগ করলে হবে 62। তাহলে এখানে মধ্যক শ্রেণী বের করার জন্য আমাকে n/2 করতে হবে। তাহলে 62 ভাগ 2 মানে হচ্ছে 31। এই 31তম গণসংখ্যা এখানে আছে, অবস্থিত হচ্ছে এই শ্রেণীর মধ্যে। তাহলে এই 31তম গণসংখ্যাটা আমরা এই ক্রমযোজিত থেকে বুঝতে পারছি যে পর্যন্ত হচ্ছে 22 জন। তো 31 হচ্ছে 22-এর পরে এবং 40-এর আগে। তাহলে এইটা হলো মধ্যক শ্রেণী 51 থেকে 60। 29-এর গ। তারপরে 30 প্রচুরক নির্ণয় করো। প্রচুরক হচ্ছে যেখানে গণসংখ্যা বেশি থাকে, সর্বোচ্চ গণসংখ্যা 22। তো এটা হচ্ছে প্রচুরকের শ্রেণী। তাহলে প্রচুরকের যে সূত্র সেটা হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। তো L হচ্ছে যেখানে প্রচুরক আছে তার নিম্ন সীমা মানে হচ্ছে 51। F1 হলো প্রচুরকের গণসংখ্যা 22 বিয়োগ হচ্ছে আগের গণসংখ্যা, তাহলে 22 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 4 থাকে। F2 হলো প্রচুরকের গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা, এখানে বিয়োগ করলেও 4 থাকে। আর এই হলো কত করে বাড়তেছে, তো এখানে 31 এখানে 41, তো এটা আমাদের বাড়তেছে, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 10 কাটলে হচ্ছে 5, তাই 5 আর 51 যোগ করলে হচ্ছে 56। তাহলে 30-এর ঘ।